দেখো, আজকে আমরা শুরু করব। প্রথমে আমরা জানবো যেটা বেশ কিছু অ্যারোমেটিক যৌগ আছে যাদের নাম আমাদেরকে একটু জানতে হবে। এখন এই সমস্ত যৌগ নিয়ে আমরা বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়া করব, তা আগে থেকে একটু নামটা জেনে রাখলে ভালো হয়। বুঝতে পারলে? মানে বেঞ্জিন ঘটিত কিছু যৌগ আছে, তাদের নাম আমরা জানবো এবার একটু। দেখো, প্রথমেই বলছি বেঞ্জিনটা আগে আঁকছি, এটা তো তোমরা জানোই, তাও আমি আরেকবার লিখে দিলাম। এটা হচ্ছে বেঞ্জিন। এবার ধরো বেঞ্জিনের সাথে মিথাইল গ্রুপ লেগে আছে, বেঞ্জিনের সাথে একটা CH3 লেগে আছে, তখন এই যৌগটার নাম বলবো আমরা টলুইন। এগুলো মনে রাখবে, এগুলো ক্লাস 11 এবং ক্লাস 12-এও কিন্তু কাজে লাগবে তোমাদের। বেঞ্জিনের সাথে যদি CH3 গ্রুপ যুক্ত থাকে তবে সেটাকে বলবো আমরা টলুইন। বেঞ্জিনের সাথে যদি OH লেগে থাকে, বেঞ্জিন আছে তার সাথে ধরো OH হাইড্রক্সি গ্রুপ লেগে আছে OH, তখন সেই যৌগটার নাম হয় ফেনল। তোমরা সাপ তাড়ানোর জন্য দেখবে ছোট কৌটোতে করে কার্বালিক অ্যাসিড পাওয়া যায়, সাপ তাড়াতে ব্যবহার করা হয়। সেই কার্বালিক অ্যাসিডটা আর কেউ না, ওটাই কিন্তু ফেনল। ঠিক আছে, এটা সাপ তাড়ানোর জন্য ব্যবহার করা হয়। তারপরে ধরো বেঞ্জিনের সাথে NH2 বা অ্যামিন গ্রুপ যুক্ত আছে, এটা বেঞ্জিন। বেঞ্জিনের সাথে ধরো যুক্ত আছে NH2, তখন সেই যৌগটার নাম আমরা বলি অ্যানিলিন। এটাকে বলা হয় অ্যানিলিন। ঠিক আছে, এবার ধরো বেঞ্জিনের সাথে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত আছে, অ্যালডিহাইড গ্রুপ মানে CHO, তখন সেই যৌগটাকে বলবো আমরা বেনজালডিহাইড। এটাকে বলবো তখন আমরা বেনজালডিহাইড। এবার ধরো বেঞ্জিনের সাথে যুক্ত আছে COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। বেঞ্জিন আছে, বেঞ্জিনের সাথে ধরো যুক্ত আছে COOH, তখন সেই যৌগটাকে আমরা নাম দিব বেনজোইক অ্যাসিড। এটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। এবার ধরো বেঞ্জিনের সাথে যুক্ত আছে মিথক্সি গ্রুপ OCH3 গ্রুপ। বেঞ্জিনের সাথে যুক্ত আছে মিথক্সি গ্রুপ বা OCH3, এই গ্রুপটার নাম হচ্ছে মিথক্সি গ্রুপ। হ্যাঁ, তখন সেই যৌগটার নাম হবে অ্যানিসোল। এই যৌগটার নাম হচ্ছে অ্যানিসোল। ঠিক আছে, এবার ধরো বেঞ্জিনের সাথে হ্যালোজেন যুক্ত আছে, এটা তোমরা নিজেরাই পারবে। বেঞ্জিনের সাথে ধরো যুক্ত আছে ক্লোরিন, তখন সেটাকে বলবো আমরা ক্লোরোবেনজিন। তখন তার নাম বলবো ক্লোরোবেনজিন। একই রকম ব্রোমিন যুক্ত থাকলে ব্রোমোবেনজিন, আয়োডিন যুক্ত থাকলে আয়োডোবেনজিন, এইরকম ভাবে। হ্যাঁ, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, এইভাবে নাম হবে বাকিগুলোর ক্ষেত্রে। এবার একটা যৌগ করছি। ধরো বেঞ্জিন আছে, বেঞ্জিনের সাথে ধরো এই গ্রুপটা যুক্ত আছে, ধরো ইথাইল গ্রুপ যুক্ত আছে CH2CH3, এটা ইথাইল গ্রুপ। মিথাইল গ্রুপ যুক্ত থাকলে সেটার নাম হচ্ছে টলুইন বা মিথাইল বেঞ্জিন। ঠিক আছে, মিথাইল বেঞ্জিন, এটারই ব্যবহারিক নামটা হচ্ছে টলুইন। আর বেঞ্জিনের সাথে CH2CH3 মানে ইথাইল গ্রুপ যদি যুক্ত থাকে তখন সেটাকে আমরা ইথাইল বেঞ্জিনই বলবো। এটাকে আমরা ইথাইল বেঞ্জিনই বলবো, এটার আর আলাদা করে সেরকম ব্যবহারিক নাম নেই, এটাকে ইথাইল বেঞ্জিনই বলবো আমরা। ঠিক আছে, এবার ধরো বেঞ্জিনের সাথে আইসোপ্রোপাইল গ্রুপ যুক্ত আছে, বেঞ্জিনের সাথে আইসোপ্রোপাইল গ্রুপ। আইসোপ্রোপাইল গ্রুপ দেখতে কিরকম? এই যে এরকম, CH এইদিকে একটা CH3, এইদিকে একটা CH3, এটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। এই টোটালটাকে বলবো আমরা আইসোপ্রোপাইল গ্রুপ। এটা আইসোপ্রোপাইল বেঞ্জিন। এটার আরেকটা ব্যবহারিক নাম আছে, ব্যবহারিক নামটা হচ্ছে কিউমিন। এর ব্যবহারিক নামটা হচ্ছে কিউমিন। ঠিক আছে, আপাতত এই যৌগগুলোর নাম আমাদেরকে
জানতে হবে। এই যৌগগুলোর নাম আপাতত একটু আমাদেরকে জেনে রাখতে হবে। এরপরে আরো যেগুলো নতুন নতুন যৌগ আসবে, নতুন নতুন যে যৌগগুলোর নাম আমাদেরকে জানতে হবে, সেটা যখন আমরা বিক্রিয়া টিক্রিয়াগুলো করব তখন কিন্তু বলে দিব। এখন আপাতত এই কয়েকটা যৌগের নাম তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এটা একটু তাড়াতাড়ি ফট করে লিখে নাও। তাহলে হয়ে গেছে। এবার আমরা আজকের মূল যেটা পড়া সেটাতে চলে যাচ্ছি। হেডিং দিয়ে লেখো বেঞ্জিনের প্রস্তুতি। বেঞ্জিন কি কিভাবে তৈরি করা হয় সেটা আমরা আজকে দেখব। বেঞ্জিনের প্রস্তুতি, বেঞ্জিনের প্রস্তুতি, এটা তোমরা একটু হেডিং দাও। দেখো বিভিন্ন রকম ভাবে বেঞ্জিন প্রস্তুত করা যায়, সব বিক্রিয়াগুলো আমরা একটা একটা করে দেখব। ফার্স্টে 1 নম্বর করছি, যেটা তোমরা অলরেডি আগে করে ফেলেছো, এই চ্যাপ্টারেই তোমাদেরকে করিয়েছি। অ্যাসিটিলিন থেকে, অ্যাসিটিলিন থেকে, অ্যাসিটিলিন থেকে আমরা বেঞ্জিন তৈরি করব। কারো মনে আছে অ্যাসিটিলিন থেকে কিভাবে বেঞ্জিন তৈরি করেছিলাম? আর যখন করিয়েছিলাম আমি বলে দিয়েছিলাম যে এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো আমাদের কাছে ধরো অ্যাসিটিলিন আছে, অ্যাসিটিলিনের সংকেত কি? সিএইচ, ট্রিপল বন্ড সিএইচ, এটা অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন এটাকে যদি আমরা 600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত কপার নলের মধ্যে দিয়ে পাস করি, বলেছিলাম না 600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত কপার নলের একদিক দিয়ে তুমি অ্যাসিটিলিন গ্যাস ঢোকাচ্ছ আর আরেক দিক দিয়ে বেঞ্জিন বেরাবে। তার মানে কি পাবো আমরা? বেঞ্জিন। বেঞ্জিনের সংকেত হচ্ছে C6H6। এইভাবে তুমি আণবিক সংকেতটা লিখতে পারো। তার মানে দেখো আমাদের কয় অণু অ্যাসিটিলিন বিক্রিয়া করতে হবে বলো তো? 3 অণু। তুমি যদি এইদিকে 3 দিয়ে দাও তাহলে দুদিকে ব্যালেন্সটা ঠিকঠাক হলো। তাহলে এখানে কার্বন একটা, অ্যাসিটিলিনে 2টো আছে, তাহলে 3টের মধ্যে 3 দুগুণি 6টা। হাইড্রোজেনও 2টো আছে, তাহলে 3 দুগুণি 6টা, C6H6। বা এটার যদি গঠনটা আমরা দেখাই, এই যে এটা বেঞ্জিন। তাহলে 600 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত কপার নলের মধ্য দিয়ে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি ঘটে? বেঞ্জিন উৎপন্ন হয়। কিভাবে বিক্রিয়াটা হচ্ছে এটা কিন্তু তোমাদেরকে করিয়ে দেওয়া আছে, দেখবে খাতাতেই তোমাদের আছে। এর আগের ক্লাসে কিন্তু, এর আগেরটা বা তার আগের ক্লাসে করিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে অ্যাসিটিলিন থেকে আমরা বেঞ্জিন তৈরি করা শিখে গেলাম। এটা আগেও শিখেছি, যাই হোক আরেকবার রিভাইজ হয়ে গেল। 2 নম্বর দেখো, 2 নম্বর আমরা করব বেনজোইক অ্যাসিড থেকে, বেনজোইক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন দ্বারা, বেনজোইক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন দ্বারা, ডিকার্বক্সিলেশন দ্বারা, ডিকার্বক্সিলেশন দ্বারা। দেখো একটু বুঝবে এটা ভালো করে, হ্যাঁ। প্রথমে দেখো বেনজোইক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বলতে আমরা কি বুঝছি। আমরা আমাদেরকে কি করতে হবে এটা আগেই লিখবে না, ঠিক আছে? এটা লেখার দরকার নেই, আগে আগে দেখো বোঝো ভালো করে। বেনজোইক অ্যাসিডের সংকেত তো একটু আগে দেখালাম, বেঞ্জিনের সাথে COOH আছে, তাই না? ডিকার্বক্সিলেশন মানে আর কিছুই না, CO2টাকে বের করে দেওয়া। দেখো এখানে COO, এটাকে আমরা সংক্ষেপে CO2ও বলতে পারি, দুটো অক্সিজেন আছে, মানে এখান থেকে আমাদেরকে CO2টাকে বের করতে হবে। যদি আমরা CO2টাকে বের করে দিতে পারি তাহলে বাকি যেটুকু অংশ পড়ে থাকলো সেটা কি বলতো? তাহলে বাকি যেটুকু অংশ পড়ে থাকলো সেটা হচ্ছে এই বেঞ্জিনের এই অংশটা আছে, আর এখানে যে হাইড্রোজেনটা আলাদা আছে ওই হাইড্রোজেন তো বেরায়নি, তাহলে ওই হাইড্রোজেনটাই কার্বনের সাথে যুক্ত হয়ে থাকবে। দেখো এইটাও কিন্তু বেঞ্জিনেরই সংকেত। কেন কি বলতো? বেঞ্জিনে প্রত্যেকটা কার্বন যদি ভালো করে লক্ষ্য করো, এখানে 3টে করে হাত দেখানো আছে, তার মানে আরো একটা করে হাত উজ্জ্ব আছে। তার মানে এক কথায় বাকি প্রত্যেকটা হাতের সাথে কিন্তু হাইড্রোজেন আছে, যেটা এখানে দেখানো হয়নি।
এই যে C6H6 লিখেছি, 6টা হাইড্রোজেন আছে, এই 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন, যেটা দেখানো নেই। তার মানে ব্যাপারটা কি হলো বলো তো, এই যে এখানে যে হাইড্রোজেনটা আছে ওটা বেঞ্জিনেরই হাইড্রোজেন, তার মানে এই যৌগটা বেঞ্জিনই পেলাম। তার মানে বেঞ্জোইক অ্যাসিড থেকে যদি CO2 বের করতে পারি, ডিকার্বক্সিলেশন বলা হয় এটাকেই, মানে CO2 বেরিয়ে যাওয়া। তাহলে ডিকার্বক্সিলেশন যদি করতে পারি তাহলে আমরা বেঞ্জিন পেয়ে যাব। এবার এটা কি করে করব সেটা আমাদের দেখার বিষয়। বোঝা গেল কি না? এবার বেঞ্জোইক অ্যাসিডের যদি ডিকার্বক্সিলেশন আমাদেরকে করতে হয়, কি করে করব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটা তোমাদের লেখার দরকার নেই, যেটা লিখবে সেটা এবার একটু দেখে নাও। দেখো প্রথমে যেটা বললাম, বেঞ্জোইক অ্যাসিড থেকে যেহেতু করছি তাহলে অবভিয়াসলি বেঞ্জোইক অ্যাসিড লাগবেই। বেঞ্জিনের সাথে COOH আছে, এটাই বেঞ্জোইক অ্যাসিড। বেঞ্জোইক অ্যাসিড। দেখো এবার এটার সাথে একটা ক্ষারের বিক্রিয়া করতে হবে। ধরো এটার সাথে আমরা যুক্ত করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, আর বেঞ্জোইক অ্যাসিড তো একটা অ্যাসিড। তাহলে বলো এবার অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় বলে ফেলো। অ্যাসিড আর ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয়? লবণ আর জল উৎপন্ন হয়। ভেরি গুড। এই যে অ্যাসিড থেকে এই যে এইচটা আছে মানে H+ বেরিয়ে যাবে, আর ক্ষারের যে OH আছে মানে OH- বেরিয়ে যাবে, আর এই H+ আর OH- যুক্ত হয়ে জল তৈরি হবে, তাই না? তাহলে জল উৎপন্ন হয়ে যাবে। H2O-টাকে আমি আলাদা করে দিলাম, জল বেরিয়ে গেল। তো এবার এটা বাদ দিয়ে বাকি যে লবণটা পড়ে থাকলো সেটার সংকেত তাহলে কিরকম হবে দেখো। এই বেঞ্জিনের সাথে COOটা বেঁচে আছে, যেরকম ভাবে আছে ওরকম ভাবে লিখে দিই তাহলে। বেঞ্জিনের সাথে COO, এবার এইচটা তো লিখতে পারবো না কারণ এইচটা আর এখানকার OH-টা একসাথে যুক্ত হয়ে জল হয়ে গেছে। এখানে COO এই জায়গাটা ফাঁকা আছে, আর এখানে Na-টা বেঁচে আছে, তাহলে Na-টা এই ফাঁকা জায়গাতে যুক্ত হয়ে যাবে, মানে Na+COO- আকারে থাকবে। এইটা সেই লবণটা, এটা জল আর এটা এই লবণ, ঠিক আছে? এটার নাম ছিল বেঞ্জোইক অ্যাসিড, আর এটার নাম বলবো সোডিয়াম। যখন এই যে হাইড্রোজেনটা জায়গায় যদি সোডিয়াম যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা সোডিয়াম বেঞ্জোয়েট। এটার নাম সোডিয়াম বেঞ্জোয়েট, সোডিয়াম বেঞ্জোয়েট, ঠিক আছে? এটা তৈরি হলো, এটা একটা লবণ আর তার সাথে জল উৎপন্ন হলো। এবার এখনো বিক্রিয়া কমপ্লিট হয়নি, এখানে আমাদেরকে দিতে হবে সোডা লাইম। সোডা লাইমের সংকেত NaOH+CaO, ক্যালসিয়াম অক্সাইড। সোডা লাইম দিয়ে আমাদেরকে উত্তপ্ত করতে হবে। এই যে NaOH+CaO লিখেছি, এই মিক্সচারটার নাম হচ্ছে সোডা লাইম। এটার নাম হচ্ছে সোডা লাইম। সোডা লাইম নামটা কোথায় থেকে আসছে সেটাও বলে দিচ্ছি। সোডা শব্দটা এসেছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তোমরা জানো সোডিয়াম হাইড্রোক্সাইডকে কস্টিক সোডাও বলা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে সোডাটা এসছে, আর লাইম মানে চুন। এই যে ক্যালসিয়াম অক্সাইড এটা মানে কিন্তু পোড়া চুন, ঠিক আছে? যাই হোক, এখান থেকে নামটা এসছে সোডা লাইম। এবার দেখো বিক্রিয়াটা কি হবে। এই যে এখানে একটা Na আছে, এখানে একটা Na আছে, দুটো Na, মানে Na2 লিখতে পারি আমরা। আর এখানে একটা কার্বন, তার সাথে দুটো অক্সিজেন, এবার এখানে আর একটা অক্সিজেন, ঠিক আছে? তাহলে এরা সবাইকে যুক্ত করে আমরা কি তৈরি করতে পারি দেখো। Na2, দুটো Na আছে, এখানে একটা Na, এখানে একটা Na, দুটো Na মানে Na2। একটা কার্বন আছে, লিখে দিলাম। এখানে দুটো অক্সিজেন আছে, এখানে একটা অক্সিজেন আছে, তিনটে অক্সিজেন, Na2CO3, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? এবার বাকি যেটুকু অংশ পড়ে থাকলো। আচ্ছা আরেকটা কথা বলি, এখানে ক্যালসিয়াম অক্সাইড চুন, এ কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না। এর কাজ যদি কোনো জল টল থাকে, এই যে এই বিক্রিয়াটাতে যে জলটা উৎপন্ন হয়েছিল, চুন কিন্তু একটা ভালো জল শোষক, ও জলটাকে ময়েশ্চারটাকে কিন্তু শোষণ করে নেয়। মানে এই বিক্রিয়াটাতে যে জলটা উৎপন্ন হয়েছে, চুনের কাজ ওই জলটাকে শোষণ করে নেওয়া। এবার তাহলে বাকি যেটুকু অংশ পড়ে থাকলো, এখানে Na, এখানে কার্বন, দুটো অক্সিজেন, এখানকার একটা অক্সিজেন, যুক্ত হয়ে Na2CO3 তৈরি হয়েছে। এখানে বেঞ্জিনের এই অংশটা বাকি আছে, এই কার্বনের ওপরের অংশটা ফাঁকা হয়ে গেছে, আর এখানে দেখো একটা হাইড্রোজেন বেঁচে আছে, তাহলে হাইড্রোজেন এই ওপরের ফাঁকা অংশটা দখল করে নেবে। তাহলে এখানে এই অংশটা থাকলো, এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেছে, আর এখানে হাইড্রোজেনটা বেঁচে আছে, ওই ফাঁকা জায়গাটাতে দিয়ে দিব। বোঝা গেল কি না? যে হাইড্রোজেনটা বেঁচে ছিল, এই যে এখানে যে হাইড্রোজেনটা বেঁচে ছিল সেই হাইড্রোজেনটা ফাঁকা জায়গাতে দিয়ে দিলাম। এই বেঞ্জিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে আছে, তার মানে এটা বেঞ্জিনই হলো কিন্তু, কারণ বাকি কার্বনগুলোর সাথেও হাইড্রোজেন আছে যেগুলো উজ্জ্ব আছে, দেখানো নেই।
তার মানে আমরা বেনজিন এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রশ্ন কিরকম আসবে, তোমাকে প্রশ্ন দিবে রূপান্তর করো বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন, বা বেনজোইক অ্যাসিড থেকে কিভাবে বেনজিন রূপান্তর করবে, এরকম দিবে প্রশ্ন। অথবা তোমাকে দিল ধরো বেনজোইক অ্যাসিড প্লাস NaOH দিয়ে অ্যারোর এদিকে লেখা থাকলো এ, আবার এখানে আরেকটা অ্যারো দিয়ে অ্যারোর উপরে লেখা থাকলো সোডা লাইম দিয়ে উত্তাপ দিয়ে অ্যারোর এদিকে লেখা থাকলো বি, দিয়ে লেখা থাকলো এ এবং বি কে শনাক্ত করো। তখন কি করতে হবে, এর জায়গায় তোমাকে সোডিয়াম বেনজোয়েটটা লিখতে হবে, জলটা আর লেখার দরকার নেই, যেটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ মেন যেটা ওটা লিখতে হবে। বি এর জায়গায় বেনজিনটা লিখতে হবে, এটা না লিখলেও হবে, Na2CO3 দরকার নেই, মানে মেন যেগুলো সেগুলো লিখতে হবে। বোঝা গেল, এইভাবে প্রশ্ন আসবে। আর আরেকটা প্রশ্ন কিরকম আসবে বলে দিচ্ছি, ওটাও বললাম, রূপান্তর করো বা পরিবর্তন করো, রূপান্তর করো বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন। বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন, এগুলো ভালো করে করবে কিন্তু, কারণ এগুলো আবার ক্লাস 12-এ আছে কিন্তু। বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন, খুব ভালো করে মন দিয়ে করবে এগুলো, এগুলো আবার ক্লাস 12-এ আছে। এখন ভালো করে যদি করো ক্লাস 12-এ আর সমস্যা হবে না। বেনজোইক অ্যাসিড থেকে যদি বেনজিন রূপান্তর বা পরিবর্তন করতে দেয়, এই যে এখানে যেভাবে দেখানো আছে স্টেপ বাই স্টেপ এভাবে দেখাবে, নিচে নামগুলো লিখবে, ব্যাস ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল। এবার পরের পেজ যাই তাহলে। হয়ে গেছে তোমাদের, না কারো বাকি আছে বলো তো একটু? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। ঠিক আছে, এবার 3 নম্বর লেখো। এগুলো সব ইম্পর্টেন্ট কিন্তু, যেগুলো করাচ্ছে এগুলো ভালো করে করবে। ক্লাস 11-এ আছে, আবার ক্লাস 12-এ আছে, কিন্তু ক্লাস 12-এ আবার করতে হবে তোমাদেরকে। লেখো ফেনল থেকে, ফেনল থেকে বেনজিন। ঠিক আছে, ফেনল থেকে আমরা এবার বেনজিন তৈরি করব। দেখো ফেনল দেখতে কিরকম, একটু আগেই তো বললাম বেনজিনের সাথে OH যদি যুক্ত থাকে সেটাকে আমরা বলি ফেনল। এর আরেক নাম কার্বলিক অ্যাসিড, এটা সাপ তাড়াতে ব্যবহার করা হয়। বেনজিনের সাথে যদি OH থাকে সেটার নাম হচ্ছে ফেনল। এবার ফেনল থেকে বেনজিন কি করে পাবো, ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করতে হবে, ফেনলের মধ্যে জিঙ্কের ছোট ছোট টুকরো দিতে হবে, জিঙ্ক চূর্ণ, এটা দিয়ে উত্তপ্ত করতে হবে। এই যে ডেল্টা সিম্বল দিলাম, এটা তাপের সিম্বল, মানে উত্তপ্ত করা। ঠিক আছে, ত্রিভুজের মতো এই সিম্বলটাকে ডেল্টা সিম্বল বলে, এটা যদি অ্যারোর উপরে দেওয়া থাকে উপরে বা নিচে তাহলে বুঝতে পারবে তাপ দেওয়া হয়েছে। তখন কি তৈরি হবে দেখো, খুবই মজাদার রিয়াকশন আর সহজ খুব। এই যে এখানকার জিঙ্ক, এই যে জিঙ্কটা এখানকার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে, দিয়ে তৈরি করবে ZnO। তাহলে ZnO তৈরি হয়ে গেল। এবার বাকি যেটুকু অংশ বেঁচে থাকলো সেটুকু অংশকে যদি জোড়া লাগিয়ে দাও তাহলে কি পাচ্ছ বলো তো, নিচে যে বেঞ্জিনের এই রিংটা বেঁচে আছে এটাকে এইভাবেই লিখে দিলাম। এবার দেখো এখান থেকে তো ওটা চলে গেছে, এখানে জিঙ্কের সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানে এইচটা বেঁচে আছে, তাহলে এইচটা এই কার্বনের সাথে এই ফাঁকা জায়গাটাতে যুক্ত হয়ে যাবে, এইচটা এখানে থাকবে। তাহলে এটা মানে তো বেঞ্জিনই হলো না, কারণ বেঞ্জিনে তো এখানে হাইড্রোজেন দেওয়া না দেওয়া একই ব্যাপার, মানে না থাকলে উজ্জ আছে, আছে ওর কাছে দেখানো নেই, বাদ বাকি কার্বনগুলোর সাথেও হাইড্রোজেন আছে যেগুলো উজ্জ আছে। তাহলে আমরা ফেনল থেকে কিন্তু বেঞ্জিন পেয়ে গেলাম। তাহলে ফেনল থেকে বেনজিন যদি পেতে চাই কি করতে হবে বলতো, ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করতে হবে। ঠিক আছে, এখান থেকে 2 রকমের প্রশ্ন আসে, আমি বলে দিচ্ছি কি রকম প্রশ্ন আসবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে কি ঘটবে। ফেনলকে জিঙ্ক চূর্ণ, বা অনেক সময় জিঙ্ক ধুলি লেখা থাকে, জিঙ্ক ডাস্ট মানে পাউডারের মতো জিঙ্ক, একই ব্যাপার হলো। ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে কি ঘটবে, জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে কি ঘটবে।
এবার আরেকটা প্রশ্ন আরেক রকম ভাবে আসতে পারে, সেটা হচ্ছে রূপান্তর করো, রূপান্তর করো ফেনল থেকে বেনজিন, রূপান্তর করো ফেনল থেকে বেনজিন, ফেনল থেকে বেনজিন। যদি রূপান্তর দেয় ওপরে বিক্রিয়াটা যেভাবে লেখা আছে সেভাবেই লিখে দিবে, ফুল মার্কস পেয়ে যাবে। আর যদি এটা প্রশ্ন দেয় ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে কি ঘটবে, তখন এই বিক্রিয়াটা দিয়ে তারপরে নিচে লিখবে যে ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হবে, বা আগে লাইনটা লিখে দিলে ফেনলকে জিঙ্ক চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হবে, দিয়ে বিক্রিয়াটা দিলে। ঠিক আছে, বিক্রিয়া অবশ্যই দিতে হবে কিন্তু, হ্যাঁ। আরেক রকম ভাবে প্রশ্ন আসতে পারে, সেটা কি, ফেনল দিয়ে দিল, অ্যারো দিয়ে দিল, অ্যারোর ওপরে জিঙ্ক চূর্ণ দিয়ে দিল, এই দিকে ধরো কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল যে বিক্রিয়াজাত পদার্থ কি উৎপন্ন হবে, তাহলে সেটা বেনজিন হবে। এবার আরো একরকম ভাবে প্রশ্ন আসতে পারে, ফেনল দিয়ে দিল, অ্যারো দিয়ে দিল, অ্যারোর এপারে বেনজিন দিয়ে দিল, অ্যারোর ওপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল, তার মানে কোন বিকারক দিতে হবে, সেটা জিঙ্ক চূর্ণ হয়ে যাবে অ্যান্সার। এইভাবেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ওই জন্য বিক্রিয়াটাকে ভালো করে খুঁটিনাটি তোমাকে ভালো করে করতে হবে। যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে, যে কোনো রকম ভাবে প্রশ্ন হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। দেখো নেক্সট 4 নম্বর। 4 নম্বর আমরা করব বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, ক্লোরাইড থেকে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটার সংকেত বোধহয় ওই জায়গাটাতে লেখা হয়নি, হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি। বেনজিনের সাথে যদি N2Cl যুক্ত থাকে, N2Cl, এটা আয়নীয় অবস্থায় থাকে, যেখানে N2 এটা প্লাস আর Clটা মাইনাস, তো প্লাস মাইনাস চার্জটা দিয়ে দিবে তাহলে বেশি বেটার। N2 প্লাস আর Clটা মাইনাস, হ্যাঁ। এই যৌগটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যৌগটা থেকে বেনজিন কি করে তৈরি করব, খুবই সহজ। এই যৌগটাতে আমাদেরকে দিতে হবে এটা বিকারক হিসেবে, H3PO2। এটার নামটা মনে আছে কারো? এটার নাম হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। ঠিক আছে, এটার নাম হাইপোফসফরাস অ্যাসিড। H3PO2 দিতে হবে, বা ধরো ইথানল দিতে হবে, C2H5OH, এটার নাম হচ্ছে ইথানল। দুটোর মধ্যে যে কোনো একটা দিবে, দিয়ে তাপ দিতে হবে। বোঝা গেল? দুটোর মধ্যে যে কোনো একটা দিবে, দিয়ে তাপ দিতে হবে, তাহলে কিন্তু বেনজিন উৎপন্ন হবে। এক্সট্রা আর কি উৎপন্ন হচ্ছে আমাদের মনে রাখার দরকার নেই, মনে রাখবে একদম বেনজিন উৎপন্ন হবে। তাহলে শুধু আমি বেনজিন লিখে দিচ্ছি, এক্সট্রা যেগুলো উৎপন্ন হয় আর লিখছি না। এখানে আমাদের বেনজিন উৎপন্ন হবে। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এই বিক্রিয়াটা কিন্তু আবার ক্লাস 12-এ আছে, সবগুলো এগুলো ক্লাস 12-এ আবার আছে। ঠিক আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের অনেক বিক্রিয়া তোমাদেরকে ক্লাস 12-এ পড়তে হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। লিখে নাও তাড়াতাড়ি। H3PO2 এর নাম হচ্ছে, এখানে লিখে দিচ্ছি আমি, থামো, বুঝতে পারছো না, এখানে লিখে দিচ্ছি। H3PO2, এটার নাম হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড। যখন তুল্যাঙ্ক ভার করিয়েছিলাম তখন করিয়েছিলাম, একটু মনে করে দেখো, H3PO4, H3PO3, H3PO2, তখন করিয়েছিলাম। এটার নাম হাইপোফসফরাস অ্যাসিড, লিখে নাও।
তাহলে বেঞ্জিন কি কিভাবে তৈরি করতে পারছি মোটামুটি হয়ে গেল। এখান থেকেও প্রশ্ন ওইভাবেই আসবে যে রূপান্তর করো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেঞ্জিন, অথবা বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে দিল, অ্যারোর ওপরে H3PO2 বা C2H5OH দিয়ে দিল, অ্যারোর এপারে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল যে বিক্রিয়াজাত পদার্থ কি উৎপন্ন হবে। অথবা বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিল, অ্যারো দিয়ে এদিকে বেঞ্জিনটাও দিয়ে দিল, অ্যারোর ওপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল যে বিকারকটা কি দিতে হবে। এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। বোঝা গেছে তাহলে? এবার নেক্সট লেখো, আলাদাভাবে হেডিং দাও। এবার আমরা বেঞ্জিনের বিক্রিয়া করব। হ্যাঁ, প্রথমে হেডিং দিয়ে লিখবে বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হেডিং দাও। 1 মিনিট আমি আসছি, হেডিং দাও এটা। ঠিক আছে, সবাই হেডিং দিয়ে দিয়েছো? বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, প্রথমে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কি সেটা একটু বলি। দেখো, এখানে ইলেকট্রোফিলিক শব্দটা আছে না, ইলেকট্রোফিলিক শব্দটা এসেছে ইলেকট্রোফাইল থেকে। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এগুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলে পড়ানো হয়েছে। ইলেকট্রোফাইল কারা? যাদের মধ্যে, যে সমস্ত বিকারকের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। ঠিক আছে, ইলেকট্রোফাইল কারা? যে সমস্ত বিকারকের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। যে সমস্ত বিকারকের মধ্যে বিকারকের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, মানে যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, ইলেকট্রনের ঘাটতি আছে যাদের মধ্যে, সেসব বিকারকগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক আছে, যেমন ধরো হ্যালোজেন যদি ক্যাটায়ন হিসেবে থাকে, যেমন Cl+, অথবা ধরো Br+, অথবা ধরো NO2+। ঠিক আছে, এরা কিন্তু প্রত্যেকে ইলেকট্রোফাইল। এবার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি? প্রতিস্থাপন মানে কি? মানে বিকারকটা আসছে, এসে বিক্রিয়কটার মধ্যেকার কোনো একটা ধরো গ্রুপ বা কোনো একটা পরমাণুকে সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে তার জায়গা নিজে দখল করছে। মানে একজনকে সরিয়ে তার জায়গা নিজে দখল করছে, এই ঘটনাটাকেই বলা হচ্ছে প্রতিস্থাপন। যেমন ধরো একটা চেয়ারে ধরো তোমার বন্ধু বসে আছে, তুমি গেলে তোমার বন্ধুকে চেয়ার থেকে সরিয়ে তার জায়গায় তুমি বসে গেলে, তার মানে তুমি তোমার বন্ধুকে প্রতিস্থাপিত করে দিলে বা প্রতিস্থাপন করলে। বোঝা গেল কি না? আর এই প্রতিস্থাপনটা, যেই বিকারকটা গিয়ে একজনকে সরিয়ে দিয়ে তার জায়গাটা দখল করছে, সেই বিকারকটা যদি ইলেকট্রোফাইল হয়, তবে সেই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে বলবো আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বোঝা গেল? তার মানে যে প্রতিস্থাপন বিক্রিয়াতে বিকারকটা ইলেকট্রোফাইল তাকে বলছি আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এবার একটা একটা করে আমরা এক্সাম্পল করি। 1 নম্বর করছি আমরা ক্লোরিনেশন। ক্লোরিনেশন মানে ক্লোরিন সংযুক্ত করা। ক্লোরিনেশন।
দেখো, এবার বিক্রিয়া করছি কিন্তু বেঞ্জিনের বিক্রিয়া, মানে আগেরগুলোতে আমরা বেঞ্জিন তৈরি করলাম, এবার বেঞ্জিন আমাদের তৈরি করা হয়ে গেছে, ওই বেঞ্জিনকে নিয়ে এবার আমরা বিক্রিয়া করছি। তাহলে বেঞ্জিনটাকে লিখে দিলাম, বেঞ্জিনের যেহেতু বিক্রিয়া করছি তাহলে ডেফিনেটলি বেঞ্জিনকে তো লাগবেই। ক্লোরিনেশন করছি মানে ক্লোরিন সংযুক্ত করব বেঞ্জিনের সাথে, তাহলে ক্লোরিনও লাগবে, Cl2 দিয়ে দিলাম। শুধু ক্লোরিন দিলে হবে না, এই বিক্রিয়াতে অনুঘটকও লাগবে। হ্যাঁ, অনুঘটক হিসেবে কি ব্যবহার করা হয় দেখো, অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় ফেরিক ক্লোরাইড FeCl3, অথবা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র AlCl3। অনাদ্র মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যেন ময়েশ্চার না থাকে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তীব্র জলাসক্ত, মানে জল দেখলে ময়েশ্চার দেখলে যুক্ত হয়ে যায়, সেটা আবার বিক্রিয়াতে ইন্টারফেয়ার করে দিবে, ওই জন্য জল যেন না থাকে, অনাদ্র। তবে কি হবে দেখো, এবার ভালো করে বুঝবে, এই যে বেঞ্জিনের সাথে কিন্তু প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন যুক্ত আছে, যেগুলো এখানে উজ্জ্ব আছে, বুঝতে পারলে কি না? এবার এখান থেকে কি করবে, এই যে এই হাইড্রোজেন, প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেন আছে, আমি একটা জাস্ট হাইড্রোজেন দেখালাম। এবার এখানকার একটা হাইড্রোজেন এখানকার একটা ক্লোরিনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা HCl তৈরি করবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বেঁচে থাকলো কোন অংশটা বলো তো? যেটুকু অংশ বেঁচে থাকলো সেটুকু অংশকে জোড়া লাগিয়ে দাও। এবার দেখো বেঞ্জিনের এই হাতটা ফাঁকা হয়ে থাকলো, কারণ এখানে আর হাইড্রোজেনটা নাই। এবার ওই জায়গাটা তো ফাঁকা রাখা যাবে না, ওখানে কেউ নিশ্চয় যুক্ত হবে। এবার এখান থেকে হাইড্রোজেনটা চলে গেল আর এখানকার একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানে আরেকটা ক্লোরিন বেঁচে আছে। এবার যে ক্লোরিনটা বেঁচে আছে ওই এই ফাঁকা জায়গাটা দখল করে নিবে, মানে বেঞ্জিনের ওই ফাঁকা জায়গাটাতে যুক্ত হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বেঞ্জিনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে গেছে, তাহলে যে যৌগটা পেলাম এই যৌগটার নাম কি? এটার নামই তো ক্লোরোবেনজিন। তখন লিখলাম, তাহলে এই যৌগটার নাম ক্লোরোবেনজিন। তাহলে বেঞ্জিনের ক্লোরিনেশন করলে আমরা কি পেলাম? ক্লোরোবেনজিন পেলাম, বেঞ্জিন থেকে ক্লোরোবেনজিন পেলাম। আর এই বিক্রিয়াটাতে বিকারকটা হচ্ছে, এই বিক্রিয়ার যে মেন বিকারক, সেই মেন বিকারকটা হচ্ছে অ্যাকচুয়ালি Cl+। ঠিক আছে, এটা যেহেতু একটা ইলেকট্রোফাইল ওই জন্য এই বিক্রিয়াটাকে বলছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। মানে এই যে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে এই যে ক্লোরিনটা তার জায়গা দখল করলো, মানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো, এই ক্লোরিনটা অ্যাকচুয়ালি Cl+ হিসেবে ওই জায়গাটা দখল করেছে। বোঝা গেল কি না? ঠিক আছে, তাহলে লিখে দাও এটা ক্লোরিনেশন। এবার এই একই রকম সেম টু সেম একইভাবে আমরা ব্রোমিনেশন করব, মানে ব্রোমিন যুক্ত করব, ব্রোমোবেনজিন তৈরি করব। তাহলে কিভাবে করব? এক্স্যাক্টলি সেম, এবার আমরা ক্লোরিনের পরিবর্তে ব্রোমিন নিব। লিখে ফেলো। এবার লিখবে ব্রোমিনেশন। আবার বেঞ্জিন নিয়ে নিচ্ছি, একটা হাইড্রোজেনকে এভাবে বের করে লিখলাম। এবার আমরা ক্লোরিন না নিয়ে নিব ব্রোমিন, Br2। একই রকম আমরা অনুঘটক হিসেবে এবার FeCl3 নিব না, এবার নিব আমরা FeBr3, ফেরিক ব্রোমাইড। হ্যাঁ, অথবা অ্যালুমিনিয়াম ব্রোমাইড AlBr3। ঠিক আছে, এটাও অনাদ্রই নিতে হবে, যদিও এর জলের প্রতি সেরকম আসক্তি নেই, তোমার আলাদা করে জলটাকে বের করার দরকারও পড়বে না, কারণ জল থাকবে না। তাহলে এবার কি বিক্রিয়া হবে? এক্স্যাক্টলি আবার আগেরটার মতোই সেম বিক্রিয়া হবে। দেখো খুবই সহজ। কি করব, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন এখানকার একটা ব্রোমিনের সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে তৈরি করবে HBr। তাহলে যেটুকু অংশ পড়ে থাকলো বাকি সেটুকু অংশকে এবার তোমরা জোড়া লাগিয়ে দাও। তাহলে দেখো এখানে বেঞ্জিনের এই হাতটা এবার ফাঁকা হয়ে গেছে, হাইড্রোজেন ছিল তো বেরিয়ে গেছে, আর এখানে আরেকটা ব্রোমিন বেঁচে আছে, একটা বিআর এইচ এর সাথে যুক্ত হয়েছে, আরেকটা বিআর বেঁচে আছে, তাহলে ওই বিআরটা এই ফাঁকা জায়গাটাতে এবার যুক্ত হয়ে যাবে। ব্যাস, পেয়ে গেলাম আমরা ব্রোমোবেনজিন, পেয়ে গেছি আমরা ব্রোমোবেনজিন, ব্রোমোবেনজিন। তাহলে বেনজিন থেকে ব্রোমোবেনজিন তৈরি করে ফেললাম। লিখে ফেলো। তাড়াতাড়ি লেখো, হ্যাঁ।
হয়ে গেছে? ঠিক আছে। এবার 3 নম্বর লেখো আয়োডিনেশন। এবার আয়োডিন সংযুক্ত করব। 3 নম্বর লিখবে আয়োডিনেশন। আয়োডিনেশনটা একটু আলাদা হবে, আগেরগুলোর মতো কিন্তু হবে না। আয়োডিনেশন। দেখো, বেঞ্জিন নিয়েছি, এবার বেঞ্জিনের সাথে আমরা নিব আয়োডিন I2। হ্যাঁ, এবার আগেরগুলোর মতো আমরা FeBr3 বা FeI3 ওগুলো কিছু না নিয়ে আমরা নিব নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, ব্যাস, বাদ বাকিটা সেম। এই যে এখানে ধরো মনে মনে ভেবে নাও একটা হাইড্রোজেন আছে, এখানে একটা H আমি লিখে দিলাম, এখানকার একটা H এখানকার একটা আয়োডিনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে HI, তারপরে আরেকটা I বেঁচে থাকবে ওই বেঞ্জিনের ওই জায়গাটাতে যুক্ত হয়ে গিয়ে আয়োডো বেঞ্জিন তৈরি হবে। ঠিক আছে, তাহলে সরাসরি আমি লিখে দিচ্ছি যেটা মেন আমাদের বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে বেঞ্জিনের সাথে আয়োডিন, যেটা পেলাম সেটাকে বলছি আমরা আয়োডো বেঞ্জিন। তাহলে আমরা আয়োডো বেঞ্জিন পেয়ে গেছি। আর এটা ছিল বেঞ্জিন। এবার নেক্সট যেটা করব সেটা ইম্পর্টেন্ট। 4 নম্বর, 4 নম্বরটা স্টার মেরে দিবে, ইম্পর্টেন্ট বিক্রিয়া। সেটা হচ্ছে বেঞ্জিনের নাইট্রেশন। এবার বেঞ্জিনের মধ্যে আমরা নাইট্রো গ্রুপ ঢোকাবো। হ্যাঁ, বেঞ্জিনের নাইট্রেশন। এটা লিখে পয়েন্ট করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। এগুলো সব কিন্তু তোমাদেরকে ক্লাস 12-এ আবার করতে হবে। এখন ভালো করে করে রাখো, তাহলে ক্লাস 12-এ খুব ইজি লাগবে। দেখো, নাইট্রেশন বিক্রিয়াতে বিকারকটা কি নিই এটা একটু মাথায় রাখবে ভালো করে। নাইট্রেশন বিক্রিয়াতে বিকারকটা যেটা নেওয়া হয় সেটা হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4। আর এখানে এই দুটো বিকারক তুমি যদি মিক্স করো তাহলে মেন যেটা ইলেকট্রোফাইলটা উৎপন্ন হয়, এদের দুজন বিক্রিয়া করে পরস্পর বিক্রিয়া করে যে ইলেকট্রোফাইলটা উৎপন্ন হয় সেটা হচ্ছে NO2+। ইলেকট্রোফাইল যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে NO2+। NO2+, এটা হচ্ছে আমাদের মেন এই বিক্রিয়ার ইলেকট্রোফাইল। এবার বিক্রিয়াটা কিরকম হবে সেটা দেখানো যাক। দেখো, বেঞ্জিন আছে, এটা আমাদের বেঞ্জিন। এবার এটাতে আমরা দিচ্ছি গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই যে এটা গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় HNO3 প্লাস গাঢ় H2SO4। এই দুজনকে দিয়ে মোটামুটি 50 থেকে 60 ডিগ্রি টেম্পারেচারে উত্তপ্ত করতে হবে, 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমার ধরো টেম্পারেচারটা এক্স্যাক্টলি মনে নেই, তাহলে শুধু এরকম ডেল্টা সিম্বল দিয়ে দিবে, মানে তাপের সিম্বল দিয়ে দিবে। বোঝা গেল? যদি টেম্পারেচার এক্স্যাক্টলি মনে থাকে তাহলে ভ্যালুটা বসিয়ে দিবে, আর না হলে না মনে থাকলে এরকম তাপের একটা ডেল্টা সিম্বল দিয়ে দিবে, তাহলেই হবে। তাহলে তৈরি হবে বেঞ্জিনের সাথে NO2 গ্রুপ যুক্ত হয়ে যাবে। এই যে NO2+, এটা ইলেকট্রোফাইল, এখান থেকে বেঞ্জিনের হাইড্রোজেনটা H+ আকারে বের করে দিবে, দিয়ে তার জায়গাতে NO2টা ঢুকে যাবে। তাহলে সিম্পলি কি করবে, অত কিছু ঝামেলা বাদ দিয়ে বেঞ্জিনের সাথে তুমি একটা NO2 লাগিয়ে দিবে। নাইট্রেশন তার মানে আর কিছুই না, NO2 গ্রুপ যুক্ত করা। যেরকম আয়োডিনেশন মানে আয়োডিন যুক্ত করা, নাইট্রেশন মানে NO2 গ্রুপ, নাইট্রো গ্রুপ যুক্ত করা। তাহলে বেঞ্জিনের সাথে NO2 গ্রুপ যুক্ত হলে সেই যৌগটাকে আমরা বলবো নাইট্রোবেঞ্জিন। এটার নাম হচ্ছে নাইট্রোবেঞ্জিন।
লিখে ফেলো। তাড়াতাড়ি লেখো, হয়ে গেলে বলবে। হয়ে গেছে, এবার 5 নম্বর লেখো। 5 নম্বর বিক্রিয়াটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে দিবে। 5 নম্বর বিক্রিয়া লিখবে ফ্রিডেল ক্র্যাফটস বিক্রিয়া। ফ্রিডেল ক্র্যাফটস বিক্রিয়া। ফ্রিডেল ক্র্যাফটস ক্র্যাফটস বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, কিন্তু এটাও ক্লাস 12-এ আবার আছে। ফ্রিডেল ক্র্যাফটস বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রিডেল ক্র্যাফটস বিক্রিয়া দু রকমের আছে, একটা একটা করে করছি। আগে 1 নম্বর দিবে। 1 নম্বরটা হচ্ছে অ্যালকাইলেশন, মানে অ্যালকিল গ্রুপ যুক্ত করা। একটা হচ্ছে ফ্রিডেল ক্র্যাফটস অ্যালকাইলেশন, আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। ফার্স্টে আমরা অ্যালকাইলেশনটা করি। অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন মানে আর কিছুই না, অ্যালকিল গ্রুপ যুক্ত করা। অ্যালকাইলেশন, ঠিক আছে। দেখো খুবই সহজ বিক্রিয়া কিন্তু এটা। কি করে করব, ফার্স্টে ধরো বেনজিন লিখছি। এটা বেনজিন আছে। এবার এখানে আমরা যখন অ্যালকাইলেশন করব, মানে অ্যালকিল গ্রুপ ঢোকাবো, ধরো আমরা যে অ্যালকিল গ্রুপটা ঢোকাচ্ছি সেটা হচ্ছে মিথাইল গ্রুপ। যে অ্যালকিল গ্রুপটা ঢোকাবে তার একটা হ্যালাইড নিয়ে নিবে। ধরো আমরা মিথাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইড নিলাম বা ক্লোরোমিথেন নিলাম, ঠিক আছে। এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন। মিথাইল ক্লোরাইড লিখে দিলাম। এটা আমাদের বিকারক হয়ে গেল, মিথাইল ক্লোরাইড। এবার এই বিক্রিয়াটাতে অনুঘটক হিসেবে নেওয়া হয় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অনাদ্র AlCl3, এটা অনুঘটক, অনাদ্র AlCl3। যদি বলা হয় ফ্রিডেল ক্র্যাফট বিক্রিয়ার অনুঘটক কি, সেটা হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা অনুঘটক হিসেবে কাজ করে। এটা হচ্ছে আমাদের অনুঘটক। অনুঘটক। এবার দেখো বিক্রিয়াটা কি হবে, খুবই সহজ বিক্রিয়া। এই যে বেনজিনে তো প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন থাকে, আমি একটা হাইড্রোজেন এভাবে বের করে লিখলাম। সেই হাইড্রোজেনটা কি হবে, সেই হাইড্রোজেনটা এই যে মিথাইল ক্লোরাইডের ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যাবে, দিয়ে তৈরি করবে হাইড্রোজেন ক্লোরাইড, মানে HCl। এই যে H আর Cl যুক্ত হয়ে HCl হয়ে গেল। ব্যাস, কাজ খতম। এবার বাকি যেটুকু যেটুকু অংশ বেঁচে থাকলো সেটুকু অংশকে জোড়া লাগিয়ে দাও। তাহলে বেঁচে থাকলো বাকি অংশটুকুটা কি, বেনজিনের এই নিচের রিংটা বেঁচে আছে, এটা এটা যেরকম আছে ওইভাবেই ধরো লিখে দিলাম। এবার এইখানে যে হাইড্রোজেনটা ছিল, ওই হাইড্রোজেনটা তো পালিয়ে গেছে, এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এবার এই জায়গাটা তো ফাঁকা রাখা যাবে না, কেউ না কেউ যুক্ত হবে। কে যুক্ত হবে, এখানে দেখো এই ক্লোরিন বেরিয়ে যাওয়ার পরে এখানেও বেঁচে আছে CH3, তাহলে ওই যুক্ত হবে। আর অ্যারোর ওপরে যেটা লিখেছি ওটা অনুঘটক। অনুঘটক কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না, ও শুধু বিক্রিয়ার গতিবেগটাকে বৃদ্ধি করবে আর বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকবে। তাই তাই এটাকে নিয়ে আমাদের বেশি মাথা ব্যথার দরকার নেই। বিক্রিয়াতে এরা দুজনেই অংশগ্রহণ করবে। তাহলে বেনজিনের সাথে CH3 যুক্ত হলে সেই যৌগটাকে বলি আমরা টলুইন, নামটা লিখেছিলাম তখন। তাহলে এখান থেকে আমরা বেনজিন থেকে টলুইন তৈরি করে নিলাম। তাহলে এখান থেকে তোমাকে ফ্রিডেল ক্র্যাফট বিক্রিয়ার টিকা আসতে পারে, উদাহরণ আসতে পারে, অথবা এখান থেকে রূপান্তরও দিতে পারে, যে রূপান্তর করো বেনজিন থেকে টলুইন। আমরা বেনজিন থেকে টলুইন তৈরি করতে পারলাম এই বিক্রিয়া থেকে। এখান থেকে প্রশ্ন দিতে পারে রূপান্তর করো বেনজিন থেকে টলুইন।
বেঞ্জিন থেকে টলুইন, ঠিক আছে, এটা দিতে পারে। এই বিক্রিয়াটার একটা অসুবিধা আছে, একটা সীমাবদ্ধতা আছে। এবার সীমাবদ্ধতাটা একটু মন দিয়ে শোনো, এটা লেখার দরকার নাই, বইতে তোমরা পেয়ে যাবে, বই থেকে পড়বে। এবার একটু ব্যাপারটা বুঝে নিবে সীমাবদ্ধতাটা কি। এই যে এই বিক্রিয়াটা যেটা দেখছো না, এই বিক্রিয়াটা এটাও কিন্তু একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটার ইলেকট্রোফাইলটার নাম কি আমি লিখে দিচ্ছি। এই বিক্রিয়াটার ইলেকট্রোফাইলটা হলো, এই বিক্রিয়ার ইলেকট্রোফাইলটা হলো, তোমরা নিজেই বের করতে পারবে। দেখো এখানে বিকারকটা হচ্ছে CH3Cl, তাই না? CH3Cl, দেখো ক্লোরিন তো তড়িৎ ঋণাত্মক হয়, ইলেকট্রোনেগেটিভ। বন্ধনের ইলেকট্রন দুটোকে ক্লোরিন ধরো নিয়ে বেরিয়ে চলে গেল, তাহলে Cl মাইনাস হয়ে গেল। তাহলে বাকি যেটুকু অংশ থাকবে সেই অংশটুকুটা প্লাস চার্জ থাকবে। তার মানে ইলেকট্রোফাইলটা হচ্ছে CH3+, মানে মিথাইল ক্যাটায়ন। ঠিক আছে, এটা হচ্ছে এই বিক্রিয়াটার ইলেকট্রোফাইল। এবার দেখো যে যৌগটা তৈরি হয়েছে টলুইন, এবার সে কি করবে, টলুইনে যে অ্যালকিল গ্রুপটা আছে সেটা হচ্ছে মিথাইল গ্রুপ CH3। আর আমরা জানি মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, তার মানে ও বন্ধনের ইলেকট্রন জোড়গুলোকে নিজের দিক থেকে দূরে ঠেলে দিবে। তার মানে কি, বেঞ্জিনের দিকে ইলেকট্রনগুলো ঠেলছে, তার মানে বেঞ্জিন বলয়ে ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যাচ্ছে। এবার বেঞ্জিন বলয়টা আরো বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার আরো বেশি নেগেটিভ যদি হয়ে যায়, এবার তোমার যে বিকারকটা আছে, মেন বিকারক মানে ইলেকট্রোফাইল, সে তো পজিটিভ চার্জ না, ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এই ঋণাত্মক চার্জ বিশিষ্ট বেঞ্জিন ওই ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রোফাইলকে আরো বেশি আকর্ষণ করবে। তার ফলে কি হবে, এই যে এক জায়গাতে মিথাইল গ্রুপ সেটাই মানে লেগে থাকবে, বা সেটাতেই লেগে অনলি যে এইটাই বিক্রিয়াজাত পদার্থ পাবো তা নয়। বোঝা গেল কি না? তার পাশে এখানে অর্থ পজিশনেও লেগে যাবে, এখানে প্যারা পজিশনেও লেগে যাবে, এগুলোতেও মিথাইল গ্রুপগুলো কিন্তু লেগে যাবে। বোঝা গেছে কি না? এই কারণে কিন্তু এই ফ্রিডেল ক্র্যাবস অ্যালকাইলেশনের একটা লিমিটেশন, একটা সীমাবদ্ধতা আছে। আর এই লিমিটেশনটা, এই সীমাবদ্ধতাটাকে এড়ানোর জন্য আমরা একটু বেঞ্জিনটাকে বেশি করে নিয়ে নিই বিক্রিয়াটা করার সময়, তাহলে এই সীমাবদ্ধতাটা অনেকটাই এড়ানো যায়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই সীমাবদ্ধতাটা ফ্রিডেল ক্র্যাবস বিক্রিয়াতে বইতেই পেয়ে যাবে, একটু বই থেকে অ্যাটলিস্ট একটু পড়ে নিও ভালো করে। এরপরে নেক্সট লিখবে এটারই 2 নম্বর, রোমান 2 দিয়ে অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্র্যাবস অ্যাসাইলেশন। রোমান 2 পয়েন্ট দিয়ে লেখো অ্যাসাইলেশন, বানানটা আমি লিখে দিচ্ছি। অ্যাসাইলেশন মানে অ্যাসাইল গ্রুপ যুক্ত করা। অ্যাসাইল গ্রুপটা কি সেটাও বলে দিচ্ছি। অ্যাসাইলেশন, এখানে যেমন বেঞ্জিনে মিথাইল গ্রুপ যুক্ত হয়েছে CH3, মিথাইল গ্রুপ একটা অ্যালকিল গ্রুপ, ওই জন্য অ্যালকাইলেশন বলেছি। এখানে আমরা অ্যাসাইল গ্রুপ যুক্ত করব। অ্যাসাইল গ্রুপটা দেখতে কিরকম সেটাও বলে দিব। দেখো প্রথমে বেঞ্জিন নিয়ে নিই। এটা বেঞ্জিন। এবার আমাদেরকে নিতে হবে অ্যাসাইল ক্লোরাইড। আগেরটা যেমন মিথাইল ক্লোরাইড নিয়েছিলাম, এবার একটা অ্যাসাইল ক্লোরাইড নিতে হবে। যেমন ধরো এই যৌগটা নিলাম CH3COCl, ঠিক আছে? তোমাদেরকে যখন ইউপ্যাক নামকরণ করিয়েছিলাম তখন বলেছিলাম এই যে COCl এটা অ্যাসাইল শ্রেণীর যৌগ, অ্যাসাইল ক্লোরাইডের কার্যকরী গ্রুপ। আর পার্টিকুলার এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, এটা একটা অ্যাসাইল ক্লোরাইড শ্রেণীর যৌগ। হ্যাঁ, আর এই যৌগটার ব্যবহারিক নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। ক্লোরাইড কিছুই না, এক্স্যাক্টলি আগের মতোই সেম বিক্রিয়া। আগে CH3Cl নিয়েছিলাম আর এখানে CH3COCl নিলাম, জাস্ট এটুকুটাই ডিফারেন্স। হ্যাঁ, একই রকম এখানেও অনুঘটক লাগবে, দিয়ে দাও অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র AlCl3। এবার কি হবে, আগেরটার মতোই সেম বিক্রিয়া কিন্তু এখানেও হবে। এই যে বেঞ্জিনের প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, আমি একটা হাইড্রোজেন দেখালাম, তাহলে হাইড্রোজেন আর এর ক্লোরিনটা বের করে দাও। তাহলে এখান থেকে H আর এখান থেকে Clটা বেরিয়ে যাবে, HCl আলাদা হয়ে গেল, দিয়ে বাকি অংশটাকে এবার জোড়া লাগিয়ে দাও। HCl বেরিয়ে চলে গেল। এবার বাকি অংশটাকে যদি জোড়া লাগাই তাহলে কোন অংশটা পাচ্ছি দেখো। এদিকে বেঞ্জিনের নিচের যে অংশটুকুটা বেঁচে আছে সেই অংশটুকুটা লিখে দিচ্ছি। এই অংশটা বেঁচে আছে, এই হাতটা এবার ফাঁকা হয়ে গেছে, হাইড্রোজেন তো বেরিয়ে গেছে। আর এখানকার ক্লোরিনটা বেরিয়ে যাওয়ার পরে এই জায়গাটা ফাঁকা হয়েছে, কার্বনের এই হাতটা ফাঁকা হয়েছে।
এবার এর ফাঁকা অংশটা আর এর ফাঁকা অংশটাকে জোড়া লাগাতে হবে। এই যে কার্বনের এই অংশটা ফাঁকা হয়েছে না, ওই অংশটাই কিন্তু এই জায়গাটাতে যুক্ত হবে। তার মানে কার্বনটা যুক্ত হলো। এই কার্বনের সাথে আবার ডাবল বন্ড ও আছে, তাই না? এই কার্বনের সাথে আমি ডাবল বন্ড ও দিয়ে দিলাম। আবার এই কার্বনের সাথে একদিকে CH3 যুক্ত আছে, ওই কার্বনের সাথে একদিকে আবার CH3 দিয়ে দিলাম। ব্যাস, এই অংশটা পেয়ে গেলাম আমরা, দুটোকে জোড়া লাগিয়ে দিলাম। এই যে যৌগটা দেখতে পাচ্ছ, এই যৌগটা তো আগে লিখিনি, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন, এটা একটা কিটোন শ্রেণীর যৌগ, কিন্তু দেখো এই যে C ডাবল বন্ড ও কিটোন গ্রুপ আছে, অ্যাসিটোফেনন। আর আমরা জানি কিটোন শ্রেণীর যৌগের নামের মধ্যে ওন থাকে শেষে, দেখো ফেনন মানে ওন আছে শেষে, অ্যাসিটোফেনন। তাহলে বেনজিন থেকে আমরা কিন্তু অ্যাসিটোফেনন পেয়ে গেলাম। এখান থেকে রূপান্তর দিতে পারে, যে রূপান্তর করো বেনজিন থেকে অ্যাসিটোফেনন। আগেরটা যেরকম বেনজিন থেকে টলুইন লিখেছিলাম রূপান্তর করো, এটাও দিতে পারে বেনজিন থেকে অ্যাসিটোফেনন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটাও লিখে নিবে, রূপান্তর করো, রূপান্তর করো বেনজিন থেকে অ্যাসিটোফেনন। বেনজিন থেকে অ্যাসিটোফেনন, এটা লিখে নাও। এটা কত নম্বর বিক্রিয়া ছিল বলো তো? আচ্ছা 4, এটা 1 2 3 4 5। আচ্ছা, 5-এর আবার দুটো আলাদা আলাদা করলাম, তাই তো? আচ্ছা, একই রকম নাম্বারিং হয়ে যাচ্ছে, এটাকে ধরো এ, এটাকে বি লিখে দিচ্ছি। এটাকে ধরো এ লিখে দিলাম, কারণ ওগুলো রোমান হরফে নাম্বারিং দিয়েছি তো সেম নাম্বারিং হয়ে যাবে তাছাড়া। এটাকে ধরো বি লিখে দিলাম। ব্যাস, এবার ঠিক আছে, লিখে নাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি লেখো, হয়ে গেছে? ঠিক আছে, এবার 6 নম্বর লিখবে। 5 নম্বর পর্যন্ত তো করলাম ওখানে, এবার 6 নম্বর লিখবে গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ। গ্যাটারম্যান কচ নামটা একটু জটিল আছে, ঠিক আছে, কিন্তু বিক্রিয়াটা সহজ। গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ, আমরা অ্যালডিহাইড তৈরি করব। অ্যালডিহাইড সংশ্লেষণ, সংশ্লেষণ মানে সিনথেসিস, তৈরি করা, উৎপাদন করা, সংশ্লেষণ। এই বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ক্লাস 12-এ আবার আছে, স্টার মেরে দিবে। গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ। দেখো, বেনজিন নিতে হবে, বেনজিন থেকে যেহেতু তৈরি করছি নিয়ে নিলাম বেনজিন। তার সাথে আমাদেরকে যেটা নিতে হবে, দেখো বেশ মজাদার, কার্বন মনোক্সাইড নিতে হবে CO, ঠিক আছে। তার সাথে নিতে হবে আমাদেরকে হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl। এগুলো হচ্ছে বিকারক। এবার এই বিক্রিয়াটাতে অনুঘটক হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 আর Cu2Cl2 কিউপ্রাস ক্লোরাইড Cu2Cl2। হ্যাঁ, এটা সহ অনুঘটক হিসেবে কাজ করে, কো ক্যাটালিস্ট। তো যাই হোক, ওটা লেখার দরকার নাই, যেটা বলছি এই যে বেনজিনে এখানে এটা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, আমি একটা হাইড্রোজেন দেখালাম। তুমি কি করে করবে দেখো, সহজ ভাষাতে যদি বলি, এই হাইড্রোজেনটা এই ক্লোরিনটার সাথে যুক্ত হয়ে যাবে, দিয়ে HCl উৎপন্ন হয়ে যাবে। আমি HClটাকে আলাদা করে লিখে দিলাম, HCl বেরিয়ে চলে গেল। এবার যে বাকি অংশটা বেঁচে আছে সেই অংশটাকে আমরা জোড়া লাগাবো। অ্যারোর ওপরে যেগুলো অনুঘটক টনুঘটক লেখা আছে ওটা নিয়ে কোনো ছেড়খাড় করবে না, কারণ ওরা বিক্রিয়াতে অংশগ্রহণ করবে না। এবার বাকি যেটুকু অংশ বেঁচে থাকলো, তাহলে বেনজিনের এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, হাইড্রোজেন বেরিয়ে গেছে, এখানকার ক্লোরিনের সাথে যুক্ত হয়ে গেছে।
তাহলে বাকি যেটুকু অংশ বেঁচে আছে দেখো, এখানে সিও আর এইচ, এই সিও আর এইচটাকে যুক্ত করে দেওয়া একসাথে, দেখো সিএইচও পাবে। ঠিক আছে, মানে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এই সিএইচওটাই বেঞ্জিনের এই ফাঁকা জায়গাটাতে যুক্ত হয়ে যাবে, তাহলে এখানে সিএইচও লিখবো। তাহলে বেঞ্জিন থেকে আমরা পেয়ে গেলাম, এই যৌগটার নাম তখন লিখেছিলাম, এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। তখন নতুন একটা কার্যকরী গ্রুপ পেয়ে গেছি, বেঞ্জিনের সাথে যুক্ত হয়ে গেছে। বেশ মজাদার বিক্রিয়া কিন্তু, বোঝা গেল? তাহলে এখান থেকে রূপান্তর দিতে পারে সরাসরি গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড সংশ্লেষণ, এটা টিকাও দিতে পারে, উদাহরণ দিতে পারে, বা রূপান্তর করতে দিতে পারে বেঞ্জিন থেকে বেনজালডিহাইড। যদি টিকা দেয় তাহলে তোমাকে এই বিক্রিয়াটা দেওয়ার সাথে সাথে একটু ভাষা দিয়ে লিখতেও হবে, যে বেঞ্জিনের সাথে কার্বন মনোক্সাইড এবং HCl এর বিক্রিয়া অনাদ্র AlCl3 অনুঘটকের উপস্থিতিতে এরা বিক্রিয়া করে বেনজালডিহাইড উৎপন্ন করে, এরকম লিখতে হবে নিজের ভাষাতে। বুঝতে পারলে কি না? কিভাবে লিখবে সেই ভাষাটা বইতেই পেয়ে যাবে, এই বিক্রিয়াটা যেখানে আছে একটু দেখে নিবে। হয়ে গেল। এখান থেকে প্রশ্নটা একটু লিখে দিচ্ছি, রূপান্তরও করতে দিতে পারে, রূপান্তর করো। অথবা ধরো বেঞ্জিন দিয়ে এগুলো দিয়ে অ্যারো দিয়ে এগুলো দিয়ে দিল, দিয়ে কোয়েশ্চেন মার্ক দিল বিক্রিয়াজাত পদার্থের দিকে, যে কোনটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে সেটা লেখো, ওটা ওইভাবেও দিতে পারে। রূপান্তর করো বেঞ্জিন থেকে বেনজালডিহাইড, বেঞ্জিন থেকে বেনজালডিহাইড, বেনজালডিহাইড হয়ে গেছে, এটা লিখে নাও। এরপরে লিখবে নেক্সট 7 নম্বর দিয়ে লিখবে অ্যালকিল বেঞ্জিনের জারণ। অ্যালকিল বেঞ্জিনের জারণ, অ্যালকিল বেঞ্জিনের জারণ, এটা লেখো। দেখো এবার একটু মন দিয়ে শুনবে, হ্যাঁ। ধরো যে বেঞ্জিন আছে, বেঞ্জিনের সাথে সরাসরি একটা কার্বন যুক্ত আছে, সেই কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে সেই হাইড্রোজেনগুলোকে বলা হয় বেনজাইলিক হাইড্রোজেন। কি বললাম? বেঞ্জিনের সাথে সরাসরি কার্বন যুক্ত আছে, সে কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে সেই হাইড্রোজেনগুলোকে বলি আমরা বেনজাইলিক হাইড্রোজেন, বেনজাইলিক হাইড্রোজেন। বেনজাইলিক হাইড্রোজেন। এবার ধরো বেঞ্জিনের সাথে ন্যূনতম যদি একটি বেনজাইলিক হাইড্রোজেন থাকে, ধরো যে বেঞ্জিন আছে তার সাথে কার্বন যুক্ত আছে সরাসরি, এবার এর সাথে সরাসরি যে কার্বনটা যুক্ত আছে তার সাথে যদি মিনিমাম একটা হাইড্রোজেন থাকে, বাদ বাকি দুজন কে আছে দেখার দরকার নেই, দুজন ধরো হাইড্রোজেন আছে বা অন্য কেউ আছে দেখার দরকার নেই, মিনিমাম যদি একটা হাইড্রোজেন থাকে, ন্যূনতম যদি একটি বেনজাইলিক হাইড্রোজেন থাকে, এখানে লিখে দিলাম ন্যূনতম একটি বেনজাইলিক হাইড্রোজেন, একটি বেনজাইলিক হাইড্রোজেন যদি থাকে, তবে সেই যৌগটার যদি আমরা জারণ করি তাহলে চোখ বন্ধ করে মনে রাখবে শুধু বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন, মানে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হবে, এক্সট্রা আরো অন্য কিছু উৎপন্ন হবে, মেন আমাদের প্রোডাক্ট হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, এটা মনে রাখবে। বেনজিনের সাথে COOH, বেনজোয়িক অ্যাসিড, ব্যাস আর কিচ্ছু মনে রাখতে হবে না। বেনজোয়িক অ্যাসিড কি বললাম আমি আরো একবার বলে দিচ্ছি, যারা বুঝতে পারোনি আরেকটু ভালো করে বুঝবে। ধরো যে বেনজিনের সাথে সরাসরি যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনের সাথে যদি মিনিমাম একটা হাইড্রোজেন যুক্ত থাকে, এই হাইড্রোজেনটাকে আমরা বেনজাইলিক হাইড্রোজেন বলছি। মিনিমাম যদি একটা যুক্ত থাকে, একের বেশি থাকলে ভালো, কোনো অসুবিধা নেই, মিনিমাম যদি এরকম একটা হাইড্রোজেন যুক্ত থাকে তবে সেই যৌগটা জারণে অবভিয়াসলি বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। বোঝা গেল কি না? এবার জারণ যেহেতু হচ্ছে, এমনি এমনি তো হবে না, তোমাকে কোনো জারক পদার্থ দিতে হবে,
তাহলে জারক পদার্থ হিসেবে এখানে কি ইউজ করব সেটাও একটু ভালো করে মনে রাখো। দেখো জারক, দুটো আলাদা আলাদা জারকের নাম লিখছি, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করলেও হবে। একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তার সাথে এই K2Cr2O7 আম্লিক মাধ্যমে ইউজ করা হয়, মানে অ্যাসিড যোগ করা হয়, সাধারণত গাঢ় সালফিউরিক অ্যাসিডটা যোগ করা হয়। এটা একটা জারক, তীব্র জারক পদার্থ K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4। ঠিক আছে, এটা ইউজ করতে পারো, মানে অ্যারোর ওপরে এইটাকে লিখতে পারো জারক পদার্থ হিসেবে। অথবা আরেকটা আছে, সেটা হচ্ছে ক্ষারীয় KMnO4। ঠিক আছে, ক্ষারীয় KMnO4, শীতল লঘু ক্ষারীয় KMnO4, এটাকে বায়ারের বিকারকও বলা হয়, তোমাদেরকে পড়িয়েছিলাম। আর ক্ষারীয় KMnO4 যদি দাও, মিডিয়ামটা ক্ষারীয় হয়ে থাকবে, তো তখন যেটা অ্যাসিড পাচ্ছ ওটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ হিসেবে থাকবে। তাই ক্ষারীয় KMnO4 দিলে সেকেন্ড স্টেপে তোমাকে একটা অ্যাসিড যোগ করতে হবে। ঠিক আছে, ক্ষারীয় KMnO4 যদি দাও তখন তুমি আবার ওটার সাথে 2 নম্বর পয়েন্ট দিয়ে একটা অ্যাসিড H+ হিসেবে লিখে দিতে হবে তোমাকে। ধরো প্লাস, আমি লিখে দিলাম H+, মানে সেকেন্ড স্টেপে তোমাকে এটা দিতে হবে। এটাকে দুভাবে লিখে দিচ্ছি। ধরো ফার্স্ট স্টেপে দিবে ক্ষারীয় KMnO4 আর সেকেন্ড স্টেপে দিবে তুমি H+। ঠিক আছে, হয় তোমাকে 1 নম্বরে যেটা লিখেছি সেটা ইউজ করতে হবে, অথবা 2 নম্বরে যে দুটো একসাথে লিখেছি সেটা ইউজ করতে হবে জারক পদার্থ হিসেবে। তবে এই যৌগটার জারণে বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হবে। এবার উদাহরণ হিসেবেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, চাপ নাই। এটা লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও, এটা লেখো, তারপরে উদাহরণটা লিখে দিচ্ছি। এটার নাম হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড। তাড়াতাড়ি লেখো, হ্যাঁ। হয়ে গেলে বলবি, ঠিক আছে। হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা উদাহরণ করছি একটা একটা করে, দেখো। উদাহরণ, সাপোজ ফার্স্টে আমরা এই যৌগটা নিলাম টলুইন। টলুইনের সংকেত কি? বেঞ্জিনের সাথে CH3 যুক্ত থাকলে তখন সেটাকে আমরা টলুইন বলি। এই যৌগটা নিলাম, এটার নাম হচ্ছে টলুইন। ঠিক আছে, এবার এখানে আমরা দিলাম ধরো Na2Cr2O7, বা ধরো এই যে এখানে যে দুটো লিখেছি না, দুটোর মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। পটাশিয়াম ডাইক্রোমেট সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড, অথবা 2 নম্বরে যেটা লিখেছি যে দুটো, ওই দুটোকে তুমি একসাথে লিখবে। ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট বা সোডিয়াম ডাইক্রোমেট ইউজ করতে পারো। তো K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4 আমি লিখলাম। তাহলে যেটা হবে, এটা একটা জারক পদার্থ। ঠিক আছে, তোমাকে দেখতে হবে এই যৌগটাতে কোনো বেনজাইলিক হাইড্রোজেন আছে কি নাই। কিভাবে বুঝবো? এই যে বেঞ্জিনের সাথে সরাসরি যে কার্বনটা যুক্ত আছে, সেই কার্বনের সাথে কি কোনো হাইড্রোজেন সরাসরি যুক্ত আছে এটা দেখতে হবে। তাহলে এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, তার মানে এগুলোই তো বেনজাইলিক হাইড্রোজেন। মিনিমাম একটা থাকলেই হতো, এখানে 3টা আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে যেটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে সেটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, বলেই দিলাম। যদি মিনিমাম একটা বেনজাইলিক হাইড্রোজেন থাকে তাও কিন্তু বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হবে, একের বেশি থাকলেও বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, বেনজিনের সাথে COOH। তাহলে টলুইন থেকে কিন্তু আমরা বেনজোয়িক অ্যাসিড পেয়ে গেলাম। বেনজোয়িক অ্যাসিড লিখে ফেলো। তাহলে এখান থেকে রূপান্তরও দিতে পারে, যে কিভাবে রূপান্তর করবে টলুইন থেকে বেনজোয়িক অ্যাসিড, এটাও দিতে পারে, লিখে ফেলো। এবার ধরো বি নাম্বার একটা রিয়াকশন করছি। ধরো যে বেঞ্জিনের সাথে এই যৌগটা, বেঞ্জিনের সাথে এই গ্রুপটা যুক্ত আছে CH2CH3,
মানে ইথাইল গ্রুপ যুক্ত আছে, তখন নামটা কি বলেছিলাম? ইথাইল বেনজিন। ইথাইল বেনজিন, ঠিক আছে। এবার ধরো ওই যে আরেকটা বিকারক লিখেছিলাম ওটাকে লিখে দিচ্ছি। প্রথমে ক্ষারীয় KMNO4 নিলাম, একটা ক্ষার নিলাম। ক্ষারকে সংক্ষেপে এইভাবেও লেখা যায়, হ্যাঁ, OH মাইনাস, কারণ ক্ষারটা তো ভেঙে OH মাইনাসই দিবে। আর সেকেন্ড স্টেপে তোমাকে অ্যাসিড দিতে হবে। অ্যাসিডটাকে তুমি H প্লাস লিখতে পারো বা H3O প্লাস লিখতে পারো, তোমার ইচ্ছা। মানে H প্লাসের তো কোনো অস্তিত্ব নেই, ওটা জলের সাথে যুক্ত হয়ে H3O প্লাস হয়ে যায়। তো যাই হোক, এবার এখানে একই রকম ভাবে দেখো কোনো বেনজাইলিক হাইড্রোজেন আছে কিনা। তোমাকে দেখতে হবে কি বেনজিনের সাথে সরাসরি যে কার্বন যুক্ত আছে তার সাথে কি কোনো হাইড্রোজেন আছে। ডেফিনেটলি আছে, দুটো আছে, মিনিমাম একটা থাকলেই হবে। তার মানে এই যৌগটাতেও বেনজাইলিক হাইড্রোজেন আছে, তার মানে এই যৌগটারও জারণ হলে বেনজোইক অ্যাসিডই উৎপন্ন হবে। তার মানে এখানেও আমরা বিক্রিয়াজাত পদার্থ পাবো বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড হলো। এবার সি নম্বর আরেকটা যৌগ নিচ্ছি, ধরো কিউমিন নিচ্ছি। এবার কিউমিন দেখতে কিরকম ওটা ফার্স্টে দেখিয়েছিলাম তোমাদেরকে। বেনজিনের সাথে যদি আইসোপ্রোপাইল গ্রুপ যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন। এটা হচ্ছে কিউমিন। এটা দেখে বলো তো এটা থেকে কি কোনো বেনজাইলিক হাইড্রোজেন আছে না নেই, দেখে বলো তো, কে পারবে? আছে, ভেরি গুড। কটা আছে? একটাই আছে, ভেরি গুড। এটাতে জারকটা দিয়ে দিচ্ছি, ধরো দ্বিতীয়বার যেটা দিয়েছিলাম ওটাই ধরো দিলাম, ক্ষারীয় KMNO4 দিলাম, আর তারপরে ধরো আমরা অ্যাসিড যোগ করলাম। তাহলে এখানে দেখো বেনজিনের সাথে সরাসরি যে কার্বন যুক্ত আছে তার সাথে একটা হাইড্রোজেন আছে, মানে একটাই আছে এখানে বেনজাইলিক হাইড্রোজেন, মিনিমাম একটা থাকলেই হবে। তাহলে বিক্রিয়াজাত পদার্থ আমরা কি পাবো? এখানেও পাবো কিন্তু আমরা বেনজোইক অ্যাসিড। লিখে ফেলো, এখানেও পাবো আমরা বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। তাহলে বেনজাইলিক হাইড্রোজেন গুলোকে আমি একটু এখানে মার্ক করে দিচ্ছি যাতে বুঝতে না অসুবিধা হয়। এখানে তিনটা আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, মিনিমাম একটা থাকলেই হবে কিন্তু, হ্যাঁ। লিখে নাও তাড়াতাড়ি। হয়ে গেলে বলো। হয়ে গেছে। এবার ডি নম্বর ধরো একটা বিক্রিয়া লিখছি। ডি নম্বর লিখলাম, ধরো ধরো এই যৌগটা আছে, এই যৌগটাতে কোনো বেনজাইলিক হাইড্রোজেন আছে কি নেই বলো তো? নেই। তাহলে এই যৌগটা দিয়ে যদি জারণ করি আমরা বেনজোইক অ্যাসিড পাবো না পাবো না? পাবো না, ভেরি গুড। তাহলে কিন্তু এখানে যেহেতু দেখো এই যে বেনজিনের সাথে সরাসরি যে কার্বনটা যুক্ত আছে তার সাথে তো কোনো হাইড্রোজেন যুক্ত নেই, তার মানে বেনজাইলিক হাইড্রোজেন নেই, তার মানে এখানে কিন্তু বিক্রিয়া হবে না। ক্লিয়ার? এদিকে ক্রস সিম্বল দিয়ে দিবে। তাড়াতাড়ি লিখে নাও। তাহলে এখান থেকে যেটা শিখলাম, এখান থেকে কিরকম টাইপের প্রশ্ন হতে পারে দেখো। এখানে আমরা প্রশ্ন লিখে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন দিতে পারে পারস্পরিক রূপান্তর করো। পারস্পরিক রূপান্তর করো। পারস্পরিক রূপান্তর করো বেনজিন ও বেনজোইক অ্যাসিড।
পারস্পরিক রূপান্তর করো, তোমাকে দিল বেনজিন আর টলুইন দিল, ধরো বেনজিন আর টলুইন, বেনজিন ও বেনজোইক অ্যাসিড ওটা পরে করছি। তোমাকে ধরো দিল বেনজিন ও টলুইন। পারস্পরিক রূপান্তর মানে কি, মানে এটা থেকে একবার এটা প্রস্তুত করে দেখাতে হবে আর একবার এটা থেকে তোমাকে এটা প্রস্তুত করে দেখাতে হবে, মানে একবার বেনজিন থেকে টলুইন বানিয়ে দেখাতে হবে আর একবার টলুইন থেকে বেনজিন বানিয়ে দেখাতে হবে। তাহলে দুটো স্টেপে অ্যান্সারটা হবে। একটা একটা করে করি। ফার্স্টে ধরো বেনজিন থেকে টলুইন করছি। বেনজিন থেকে টলুইন কিভাবে তৈরি করব, একটু আগেই করলাম, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে। এটা বেনজিন আছে, বেনজিনে আমরা দিব CH3Cl, অনাদ্র AlCl3, অনুঘটক অনাদ্র AlCl3। তার ফলে কি হবে, একটু আগে দেখলাম, এই যে বেনজিনে যে হাইড্রোজেনগুলো থাকে, এখানকার একটা হাইড্রোজেন এই CH3Cl এর ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যাবে, দিয়ে HCl তৈরি করবে, HClটা বেরিয়ে চলে যাবে, HCl আলাদা হয়ে বেরিয়ে চলে গেল। এবার যে এই যে এখানকার ফাঁকা হয়ে গেল জায়গাটা, ওইখানে এই ফাঁকা CH3টা ওখানে যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা যেটা পাবো সেটা লিখে দিই। তাহলে বেনজিনের সাথে যুক্ত হয়ে যাবে CH3, এই যৌগটার নামই তো টলুইন, এটার নামই টলুইন। তাহলে বেনজিন থেকে আমরা টলুইন পেয়ে গেলাম, বেনজিন থেকে আমরা পেয়ে গেলাম টলুইন। এবার কি করতে বলেছে আমাদেরকে, আবার টলুইন থেকে আবার বেনজিন তৈরি করতে হবে, পারস্পরিক রূপান্তর বলেছে, এটা থেকে ওটা করলাম, এবার ওটা থেকে এটা করতে হবে। এবার তাহলে টলুইন লিখে দিচ্ছি আগে। টলুইন, দেখো এটা তৈরি করা খুবই সহজ, কি করে করব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে কি করব, আমরা এটার জারণ করব। হ্যাঁ, ধরো এই যে ক্ষারীয় KMnO4 দিলাম, KMnO4OH মাইনাস, তারপরে আমরা অ্যাসিড যোগ করছি, তাহলে জারণ হবে। টলুইনে যেহেতু বেনজাইলিক হাইড্রোজেন আছে, তার মানে এটা জারিত হয়ে কি তৈরি করবে, বেনজোইক অ্যাসিড। তাহলে ফার্স্ট স্টেপে বেনজোইক অ্যাসিড তৈরি হলো, এখানে বেনজিনের সাথে COOH হয়ে যাবে, তার মানে আমরা পেয়ে গেলাম বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। এবার নেক্সটে কি করব, আমাদেরকে বেনজিনে আসতে হবে ফাইনালি। দেখো বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন কিভাবে তৈরি করবো একটু আগে করলাম, মনে করে দেখো। এই যে আমাদেরকে একটা ক্ষার যুক্ত করতে হবে, সাপোজ NaOH যুক্ত করলাম, তাহলে বেনজোইক অ্যাসিড তো একটা অ্যাসিড, আর ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ আর জল। এই যে H আর OH যুক্ত হয়ে H2O হয়ে যাবে, জল হয়ে গেল H2O। আর তার সাথে এবার লবণটা কি উৎপন্ন হবে, এখানে বেনজিনের সাথে COO, এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর এখানে Na বেঁচে আছে, তাহলে Na ওই ফাঁকা জায়গাতে যুক্ত হয়ে যাবে, COO Na। তাহলে বেনজিনের সাথে হয়ে যাবে COO Na। এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম বেনজোয়েট। এবার নেক্সট কি করব, এখানে আমাদেরকে দিতে হবে সোডা লাইম সহ উত্তপ। মনে করে দেখো, সোডা লাইম মানে NaOH প্লাস CaO, সোডা লাইম সহযোগে উত্তপ্ত করতে হবে। তাহলে কি হবে দেখো, তখনই বললাম এই যে এখানকার একটা Na, এখানকার একটা Na, মানে Na2, এখানে কার্বন, দুটো অক্সিজেন, এখান থেকে একটা অক্সিজেন, তিনটা অক্সিজেন, মানে Na2CO3 হয়ে গেল। তাহলে Na2CO3 আলাদা হয়ে গেল, Na2CO3। এই যে CaO মানে ক্যালসিয়াম অক্সাইড, এটা মানে তো পোড়া চুন, এই জল জাস্ট জলটাকে শোষণ করতে ব্যবহার করা হবে, তাহলে ওটা নিয়ে মাথা ব্যথা নাই। তাহলে এবার বেঁচে থাকলো যে অংশটুকুটা, সেই অংশটুকুটা লেখো। তাহলে এখানে বেনজিনের এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, টোটালটা সবাই বেরিয়ে গেছে, এখানে NaO এটাও বেরিয়ে গেছে, তাহলে Hটা বেঁচে আছে, তাহলে এখানে Hটা যুক্ত হয়ে যাবে, এটা মানেই তো বেনজিন। তাহলে দেখো আমরা কি করলাম, পারস্পরিক রূপান্তর, একবার বেনজিন থেকে টলুইন তৈরি করালাম, একবার দেখো এই যে বেনজিন ছিল, বেনজিন থেকে টলুইন তৈরি করলাম, আর একবার দেখো টলুইন থেকে বেনজিন তৈরি করলাম, ঠিক আছে। এটাই হচ্ছে পারস্পরিক রূপান্তর। অথবা তোমাকে ধরো আলাদা আলাদা ভাবে দিল, একবার তোমাকে বেনজিন থেকে টলুইন তৈরি করতে দিল, অথবা তোমাকে টলুইন থেকে বেনজিন তৈরি করতে দিল, সেটাও করতে পারবে। অথবা ধরো টলুইন থেকে তোমাকে বেনজোইক অ্যাসিড তৈরি করতে দিল, সেটাও তুমি তৈরি করতে পারবে।
ধরো টলুইন থেকে বেঞ্জোইক অ্যাসিড তৈরি করতে দিল, সেটাও তুমি তৈরি করতে পারবে। বোঝা গেল কি না ব্যাপারটা? ক্লিয়ার? লেখো তাড়াতাড়ি। তাড়াতাড়ি লেখো। এবার লাস্ট আরেকটা করব, দিয়ে ছুটি। এটা হয়ে গেলে বলবে। হয়ে গেছে? ঠিক আছে। এবার 2 নম্বর প্রশ্ন দিচ্ছি ধরো তোমাদেরকে। এবারও পারস্পরিক রূপান্তর করতে হবে। এবার লিখবে বেনজিন ও বেনজোইক অ্যাসিড, মানে বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড তৈরি করব, বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন তৈরি করব। এবার লিখবে পারস্পরিক প্রশ্ন, পারস্পরিক রূপান্তর করো, পারস্পরিক রূপান্তর করো বেনজিন ও বেনজোইক অ্যাসিড। বেনজিন ও বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। দেখো খুবই সহজ, আমরা আগের যে বিক্রিয়াগুলো করলাম ওগুলোর সাহায্য নিয়েই করে নিব। তুমি বেনজিন থেকে ধরো আগে টলুইন তৈরি করে ফেলেছো এই যে এই বিক্রিয়াটার মাধ্যমে। এবার এই টলুইনে তুমি জাস্ট এই টলুইনটার জারণ করো, তাহলেই তো বেনজোইক অ্যাসিড হয়ে যাবে না? এখানে ধরো আমরা দিয়ে দিলাম ক্ষারীয় KMnO4, KMnO4 OH মাইনাস, আর তারপরে অ্যাসিড যোগ করতে হবে H3O+। ব্যাস। তাহলে এখানে যেহেতু কার্বনের সাথে বেনজাইলিক হাইড্রোজেন আছে, তার মানে টলুইনটা জারিত হয়ে তৈরি হয়ে যাবে বেনজোইক অ্যাসিড। তাহলে যদি তোমাকে বেনজিন থেকে বেনজোইক অ্যাসিডও দেয়, তুমি এই ধাপে এইভাবেই করতে পারবে, বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা আমরা বেনজোইক অ্যাসিড পেয়ে গেলাম, বেনজোইক অ্যাসিড। এবার যেহেতু পারস্পরিক রূপান্তর দিয়েছে, একবার আমরা বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড করলাম, আরেকবার আমাদেরকে বেনজোইক অ্যাসিড থেকেও বেনজিন তৈরি করতে হবে। এবার বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন কিভাবে তৈরি করব দেখো, এটাও দেওয়া আছে এখানে। এই যে দেখো, এটুকুটা মিটিয়ে দিলাম শুধু, তাহলে তো হয়ে গেল। এই যে বেনজোইক অ্যাসিড আছে, সেখান থেকে সোডিয়াম বেনজোয়েট, সেখান থেকে বেনজিন, ব্যাস হয়ে গেল, আর করতেই হলো না। তাহলে এটা 2 নম্বর, দুটোই হয়ে গেল। বোঝা গেল তাহলে? তাহলে আজকে এতটাই থাকবে। হ্যাঁ, এবার ছুটি। যেটুকু বেঁচে থাকলো আর একটা ক্লাসে সম্ভবত হয়ে যাবে, দিয়ে তোমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টার কমপ্লিট।